যেন মুজিবুর রহমান মঞ্জু, একটু আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের আগে সংস্কার নিয়ে আপনাদের যেই দাবিটি, যেটি বাস্তবায়নের কথা, সরকার আজকে বিশেষ করে যেই সচিবালয় বৈঠকের পর প্রধান উপদেষ্টা বলছেন যে তাদের দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে, বা প্রেস সেক্রেটারি বলেছেন যে 12টি সংস্কার তাদের এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে, আরো প্রক্রিয়াধীন আছে প্রায় 100-র কাছাকাছি। এই 6 মাসের মধ্যে সংস্কার সম্ভব কিনা? না, যেগুলো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সাথে সম্পৃক্ত না সেগুলো তো উনি পারবেন না, অধ্যাদেশ দিয়ে এগুলো উনি ইমপ্লিমেন্টেশনে চলে যেতে পারবেন। এই সংস্কারগুলো করা সম্ভব এবং এগুলা তো ওনার করছেন, প্রসেস শুরু হয়েছে। ঘটনা হচ্ছে যে এই রাতারাতি সংস্কারের যেটা, যে আমরা রাতারাতি আমল বদলে ফেলবো, এটা তো হচ্ছে না। যেমন দেখুন, পুলিশকে আমরা বলছি মানবিক হওয়ার জন্য, ঠিক আছে, আর পুলিশ যখন মানবিক হচ্ছে তখন দেখা যাচ্ছে আবার আমি হেলমেট পরছি না, আমি আইন অমান্য করছি। তো এটা তো ধরেন, এই যে পুলিশ মানবিক হওয়ার সাথে সাথে আমাকেও তো আইন মানার জন্য, এটা তো বায়োলেটারাল রেসপন্স থাকতে হবে। তো এই জন্য এটা এমন না যে সংস্কারটা আপনি একটু চেঞ্জ করে দিলেন আর রাতারাতি বদলে গেল, বিষয়টা তো এরকম না। পুলিশ মানবিক হবে, এটা যেভাবে হবে তেমনিভাবে নাগরিককেও কিন্তু তার রেসপন্সিবিলিটিটাকে শো করতে হবে সেভাবে। তো এখন আমাদের দেশে সংস্কার যে আগে হয় নাই কিছু তা না, কিন্তু যেমন আপনিও দেখবেন 111 সরকারের সময় অনেক ফুটপাত তুলে দেওয়া হয়েছিল, পাহাড় কাটা বন্ধ করা হয়েছিল, তারপর অবৈধ খাল উচ্ছেদ করা হয়েছিল, মাঝে মাঝে হয় না? কিন্তু সেই তো দেখেন আবার সরকার বদলে আবার সব নতুন হয়, আবার আগের মতো হয়ে যায়। এই জন্য আমরা বলেছিলাম যে একটা সামগ্রিক যদি পরিবর্তন না আনেন তাহলে হবে না। এখন আসেন যে কথাটা, কেন রাজনৈতিক দলগুলোর আস্থা হচ্ছে না যে নেক্সট পার্লামেন্টে সে এই অবস্থাটা দিতে যাচ্ছে না। দেখেন, বিএনপির 31 দফার মধ্যে কিন্তু আছে যে রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী এবং আইন পরিষদের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য আনা হবে। এই কথাটা আমি বহুবার বলেছি। এটা তো বলেছে বিএনপি, তো এটা ডিক্লেয়ার করেছে তার 31 দফায়। কিন্তু যখন এই মানে ভারসাম্যটা কিভাবে আনতে যাবেন, যখন ব্যাখ্যা দেওয়া গেছে, তখন কিন্তু বিএনপি আর রেসপন্ড করছে না। বিএনপি বলছে যে নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, আপনি তো এখনো তো আপনি ক্ষমতা আসেন নাই, এখনই আপনি যে প্রমিসটা করেছেন সেটা যখন ইমপ্লিমেন্টেশনে যেতে যাচ্ছেন, তখন আপনি সেটাতে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন বা আপনি দীর্ঘ আলোচনায় যাচ্ছেন। তো ফলে একটা মানে একটা অবিশ্বাস তো জন্ম নেওয়াটাই স্বাভাবিক, যে আমরা এত আলোচনা করছি তাহলে তো ওনারা এক্ষেত্রে করবেন না। তারপরে দেখেন, বিএনপির এই ঘোষণাতেই আছে যে প্রধানমন্ত্রীকে তারা পরপর 2 বারের বেশি তারা করতে দিবেন না, অর্থাৎ কিন্তু ব্যাখ্যা যায় তারা বলছেন যে না, এটা 2 বারের পরে একবার গ্যাপ দিয়ে উনি আবার করতে পারবেন। সেখানে তো তারা 10 বছরের সীমাবদ্ধ, 10 বছরের প্রথমে কিন্তু নোট অফ ডিসেন্ট দিতে চেয়েছিলেন, পরে দীর্ঘ আলোচনার পরে ওনারা শেষে একমত হয়েছেন। তাহলে এটা তো আপনার এত লম্বা 2 দিন ধরে আলোচনা করার বিষয় ছিল না, কারণ এটা তো আপনার কমিটমেন্টে ছিল। আপনি এটা মানে আপনি সংস্কারের জায়গায় যদি যান, আর যদি আপনি মনে করেন বলেছি কিন্তু আমি নানা কথার মার পেছনে থাকবো, অবিশ্বাসটা বা তৈরি হয় নাই কেন, বা মানে তৈরি হয়েছে কেন অবিশ্বাসটা? এই কারণেই তৈরি হয়েছে যে এখনই তো ওনারা বাস্তবায়নের যখন আলোচনা হচ্ছে, তখনই তো ওনারা বারবার এটাকে মানে ভালোভাবে রেসপন্ড করছেন না। যেমন আপনি নিজেই বলেছেন যে ধরেন 14-15টা যেগুলো হয়েছে, তার মধ্যে তো 7-8টাতেই আপনার নোট অফ ডিসেন্ট আছে, 7টাতে। এবং অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে ভাই, জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট থাকলে এটা তাহলে হইল কি? তার মানে তো আপনারা একমত হন নাই নোট অফ ডিসেন্ট থাকা মানে। এখন এই প্রশ্নটার ব্যাপারেও যেমন বিএনপি বলেছে যে 70 অনুচ্ছেদ সংশোধন করা হবে, ভেরি গুড। তখন আলোচনা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে না, ওনারা এটা করতে চান না, 70 অনুচ্ছেদে এই ক্ষমতা দিতে চান না, এই ক্ষমতা দিতে চান না, এই ধরনের। এই জন্যই বলা হচ্ছে যে অনেকের এটা নিয়ে আমি মনে করি যে দেখেন, যৌক্তিকতার বিষয়, যে আমরা যে সনদটা করলাম, হ্যাঁ, এই সনদটা কেউ বলছে যে সনদটা এখনই অধ্যাদেশ দিয়ে বাস্তবায়ন, মানে এটাকে আইনে পরিণত করা যায় কিনা, এটা আইনগত ব্যাপার, এটার এক্সপার্টরা অপিনিয়ন দিবেন। যদি সেটা না হয় তাহলে গণভোটে দেন। জনগণ কি বলে? গণভোট তো মোর দেন পার্লামেন্ট, বা গণভোট তো মোর দেন আদার্স যে সমস্ত প্রভিশন আছে। তাহলে এটা করে ফেললে, ধরেন হেলাল ভাই যে কথাটা বললো যে আপনারা সংসদের উপর আস্থা রাখছেন না কেন, এটা ভেরি মানে গুড একটা আর্গুমেন্ট। তো আমি যদি পাল্টা ওনাকে বলি যে আপনি গণভোটে জনগণের উপরে আস্থা রাখছেন না কেন, জনগণের কাছে দিয়ে আমরা একটু সেটা নিয়ে একটু হেলালবার কাছে জানতে চাই। যদি ফেব্রুয়ারির নির্বাচনের দিন তারিখ ঠিক রেখে এর আগেই গণভোট দেওয়া হয় এই প্রস্তাবগুলোর ক্ষেত্রে, তাতে আপনাদের আপত্তি কোথায়?
এখন আপনার এই কথাটা কতটুকু যৌক্তিক এটা তো দেখতে হবে, কতটুকু রাজনৈতিক না কোনো মতলববাদী থেকে করছেন, তাই না? যেমন দেখেন, আমি বলি যে আমরা বলছি যে ক্ষমতার ভারসাম্যের কথা বলছি, যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, তাই না? দেখেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা লিমিটেড করা পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টে পৃথিবীর কোথাও নেই। আমরা সেটা মানছি না, দেশ ও জাতির সাথে তো মানছি। এখন আপনি দেখেন একটা রাষ্ট্রে এক্সিকিউটিভ বিভাগ অর্থাৎ নির্বাহী বিভাগ যতটা ভাইব্রেন্ট থাকে, লেজিসলেটিভ এবং আপনার জুডিশিয়ারি কাজ করে, তাই না? এখন আপনার উদ্দেশ্য যে এই নির্বাহী বিভাগকে দুর্বল করবেন, রাষ্ট্রটা পরিচালনা আসলে কে করে? এক্সিকিউটিভ বিভাগ তো মানে প্র্যাকটিক্যালি কাজটা করে, তাই না? সেই এক্সিকিউটিভ বিভাগকে আপনি যদি দুর্বল করে ফেলেন তাহলে রাষ্ট্র ফাংশন করবে না, এবং রাষ্ট্র যদি মানে ফাংশন না করে শেষ পর্যায়ে দোষটা হবে কার? ওই নির্বাচিত সরকার, যে আপনি রাষ্ট্র চালাতে পারলেন না। আপনার উদ্দেশ্য হলো যে পরবর্তী যে সরকারটা আসবে তাকে দুর্বল করা। তাকে দুর্বল করতে গেলে কি করতে হবে? এক্সিকিউটিভ বিভাগকে ফাংশন করতে দেওয়া যাবে। কিন্তু আপনারাই তো বলছিলেন যে আমরা তো বলছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য কিভাবে, আমরা কতগুলো প্রস্তাব দিয়েছি। আপনার জুডিশিয়ারিকে আলাদা করার জন্য বিএনপি সবচেয়ে বেশি কাজ করেছে এবং জুডিশিয়ারিকে আলাদা করেছে এক্সিকিউটিভ বিভাগ থেকে। এবং আপনার যে সমস্ত কনস্টিটিউশনাল বডি তৈরি করা কথা বলা হচ্ছে, নির্বাচন কমিশনটা গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল সব কিন্তু ঐক্যমত হয়েছে যে একটা স্বতন্ত্র নির্বাচন কমিশন এবং তাকে এম্পাওয়ার্ড করা হবে। এখন আপনার যদি টার্গেট থাকে যে পরবর্তী সরকারকে দুর্বল করব, তাহলে কিন্তু এটা ভালো জিনিস না। আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, যে কমেন্ট্রিগুলো বাজারে রয়েছে যে বিএনপি মনে হচ্ছে জিতেই গেছে, বিএনপি জিতবে, এই সব কথা বলে বলে বিএনপির জন্য খুবই ডেট্রিমেন্টাল হচ্ছে এবং আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং হবে। আপনারা যে সমস্ত কথা বলছেন যে বিএনপি মনে হয় ক্ষমতায় চলে গেছে, জিতে গেছে, এই সব প্যাম্পারিং কথাবার্তা কিন্তু বিএনপির জন্য ডেট্রিমেন্টাল। বিএনপি কিন্তু এগুলো মনে করেন না যে আমরা এগুলো নিয়ে আলোচনা করি না। সুতরাং আমরা তো চ্যালেঞ্জিং বলছি কি জন্য, যে আপনারা যারা আছেন, আমরা অভ্যুত্থানের শক্তি, আপনারা তো সবাই একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছেন, তো আমি জানি তো সেটা। যে কারণ কি, আমি দেখেন যে এই অভ্যুত্থানের পরে যেটা পলিটিক্যাল গ্যাপ তৈরি হয়েছিল, যেটা ফ্যাসিবাদ পালিয়ে গেল, মানে মাফিয়া পালিয়ে গেল, ওই যে ভ্যাকুমটা, ওইটা আমার একটা ধারণা ছিল যে এনসিপি নতুন যে রাজনৈতিক দল, তারা এই জায়গাটা পূরণ করবে এবং বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের গণতন্ত্র ভাইব্রেন্ট হবে। আমি ভেবেছিলাম 2-3টা শক্তিশালী রাজনৈতিক দল যদি না থাকে তাহলে গণতন্ত্র কিন্তু ভাইব্রেন্ট হয় না। কিন্তু আমি দেখলাম যে এনসিপির উপর যে মানুষের যত আশা আকাঙ্ক্ষা ছিল, তারা অন্য একটি রাজনৈতিক দলের ভাবশিষ্যে পরিণত হয়েছে। তারা নিজেরা কোনো স্বতন্ত্র বয়ান, ওই 24 দফা একটা ইশতেহার দিয়েছে আমি দেখলাম। তারপরে আমি দেখলাম বিভিন্ন রকম মানে অন্য একটা দলের ভাবশিষ্যে এবং বিভিন্ন রকম রাজনৈতিক ডেমাগগ টাইপের বক্তব্য দিচ্ছে, সিনিয়র নেতাদের লক্ষ্য করে, জাতীয় নেতাদের লক্ষ্য করে কথাবার্তা বলছে। আপনার জাতীয় জুলাই সনদ ডিক্লারেশনের কথা তারাই দাবি করলো, সমস্ত রাজনৈতিক দল সেখানে ঐক্য করলো, তারা আবার সেই দিন দেখলাম কক্সবাজারে যে আরেকটি ন্যারেটিভ তৈরি করলো, যে কি গভীর সমুদ্রে যায়, গভীর ভালোবাসা ভাবতে গিয়েছি, কেউ বলে যে আমরা প্রতিবাদ করে গিয়েছি। মানে এই রাজনৈতিক বিভিন্ন এই কথাবার্তাগুলো বলে তারা পলিটিক্যাল স্ফেয়ারে তারা ভাইরাল থাকতে চায়, কথাগুলো বলতে চায়। এবং আমি যখন পত্রিকাগুলো এই বিষয়গুলো লিখছে, মূল যে রাজনীতিটা, যে এই রাজনীতির যে গ্যাপটা তৈরি হয়েছে, এখানে তারা যদি প্রতিষ্ঠিত হতো তাহলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই ভালো হতো। আপনি শুধু বলতেন বিএনপি জিতে যাবে, বিএনপি জিতে যাবে। আমরা তো মনে করি যে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন,